টান টান উত্তেজনার উপন্যাস বলতে যা বোঝায়, শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো একদম তাই। উপন্যাসের সবকটি গুণ এই গল্পের মধ্যে বিদ্যমান। আমি নিজে পড়ে তো মুগ্ধ হচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ 9ম দিন। শুরু করি। 7 পরপর 2 বছর আসমান বড় ভালো ব্যবহার করেছে হিন্দুস্থানের সঙ্গে। পরপর 2 বর্ষাই হিন্দুস্থানকে ধানে ভাসিয়ে দিয়েছে। কামরূপ থেকে কান্দাহার, যেখানে যত নাবি জমি, সব জায়গাতেই ভালো ধান হয়েছে। চড়ে বেড়াবার মাঠে গরু মোষ খাবার মতো প্রচুর ঘাস পেয়েছে। শাহী খরচের জন্যে জমি থেকে বিঘা পিছু 10 সের করে ধান ভালো মতোই আদায় হয়েছে। এখন দেহাতে হিন্দুস্থানের যেখানেই যাওয়া যাবে, চোখে পড়বে ধান বোঝাই দিয়ে গো গাড়ি চলেছে ধীরে সুস্থে, ক্যাঁচকোঁচ আওয়াজ তুলে। সামনে কঠিন শীত। আগ্রা, দিল্লি, আজমির, পুষ্করের দেহাতি মাঠে এখন দেখা যাবে প্রায় এসে পড়া শীতের হিমেল হাওয়ায় আমলকি গাছের সারা গায়ের পাতা যেন নাচছে। দেখা দেখি গাছতলায় দাঁড়ানো ময়ূর নাচবার জন্যেই পেখম তুলে তৈরি। সবে দুপুর। আগ্রা দুর্গে দেওয়ানি খাসে শাহী মাসনাদে বাদশাহ সেলিম জাহাঙ্গীর চোখ বুজে বসে বলে যাচ্ছেন। তার কণ্ঠস্বরে লম্বাই চওড়াই দেওয়ানি খাসের স্তম্ভগুলো ডুবে গিয়ে যেন প্রতিধ্বনি তুলে ওপরের ছাদে পাঠিয়ে দিচ্ছে। বাদশার মেজাজ শরীফ। বিশেষ করে এবছর মালগুজারির হাসিল অনেক দিন পর খুবই ভালো। হিন্দুস্থানে তার পাওনা কন্যেশ তসলিম তিনি ভালো মতোই পেয়ে আসছেন। তার পেয়ারের নাতি শিশু সুজা, যাকে কিনা বাদশার নামে নাম মিলিয়ে আগ্রা দুর্গে এখন সুজাঙ্গীর অনেকেই বলে, মেঝের পুরু ইস্পাহানি বনাতের উপর আলচিখানা পেতে এক মনে খেলছে। শিশু যেভাবে খেলে। রাজ্যপাটের মাঝখানে সময় করে বাদশাহ নিজে তার বাদশাহ নামা তুজুক ই জাহাঙ্গীরের কথাগুলো বলে চলেছেন। কোথাও একটু শব্দ নেই। 3 জন ওয়াকেনবিশ মন দিয়ে লিখে চলেছে। যেমন যেমনটি শুনতে পাচ্ছে তারা। লেখা হয়ে গেলে পড়ে শোনানো হবে। 3 জনের লেখায় কোথাও কোনো ফাঁক পড়ে গেলে বাদশাহ পরে শুধরে দেবেন। শুধরে দেবার পর মহাকালের ইতিহাসে এটাই হবে হিন্দুস্থানের ইতিহাস। ওয়াকেনবিশের পাশে পেশ দস্তররা বসে। লেখা হয়ে গেলে পেশ দস্তররা ওই ইতিহাস নিয়ে যাবে লিপিকারদের কাছে। তারা চীন থেকে আনানো তুলট কাগজে সুন্দর হাতের লেখায় সেই ইতিহাস তুলে রাখবে ভবিষ্যতের হিন্দুস্থানীদের জন্য। অনাগত হিন্দুস্থানে তার নাম হবে তুজুক ই জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর যেমন বলে যাচ্ছিলেন এবছর মানানো বিজয়া দশমী, রাখি বন্ধন, দীপালি উৎসবের কথা, তেমনই বলে যাচ্ছিলেন শবে বরাত, মিলাদ শরীফ উৎসবের কথাও। দীপালির রাতে আলো দিয়ে সাজানো হয়েছিল শাহী মহল। মুসলমানদের ভেতর ভাই ভাই ভাব জাগিয়ে মিলমিশ ঘটাতেই শবে বরাত মানানো হলো এবছর। হিন্দুস্থানের জমিতে ইরানি, তুর্কি, আফগান, হায়দারাবাদী, ফতেপুরি, জৌনপুরি হরেক কিসেমের মুসলমান এক হয়ে যাচ্ছে। হজরত মোহাম্মদের জন্মতিথিতে রহমত আদায় করতে এবছর আগ্রা দুর্গে মিলাদ শরীফের মজলিস বসেছিল। বাদশাহ বলে যাচ্ছেন, ওয়াকেনবিশরা শুনে শুনে লিখে যাচ্ছে। এবার বাদশাহ এইসব উৎসবের খুঁটিনাটিও বলতে লাগলেন। লাহোরে শবে বরাতের রাতে আলী মর্দান খাঁ আলো দিয়ে সাজিয়েছিলেন অপূর্ব। এমনটি আর কোনোদিন দেখা যায়নি। দরবারি আমের খোলা চত্বরে এই আলোর সাজ সবাই চোখ ভরে দেখেছে। দরবারি আমে তো বটেই, দর্শন ঝরকার নিচেও আতশবাজি পোড়ানো হলো। আলোর ফুলকিতে চারদিক দিনের মতো হয়ে যাচ্ছিল।
সেই আলোর ভেতর আমি, হিন্দুস্থানের বাদশাহ, দর্শন ঝরকায় দাঁড়িয়ে আম আতরাফ সবাইকে দর্শন দিলাম। আগ্রা দুর্গে মিলাদ শরীফের মজলিসে মোল্লা ফাজিল এসেছিলেন মোল্লা আব্দুল হাকিম। দুর্গে মহা ধুমধামে মিলাদ শরীফের উৎসব হলো। রাতে মিলাদের মজলিসে অনেক জ্ঞানী গুণীকে দাওয়াত দেওয়া হয়েছিল। কোরআন খানি হলো। কোরআন পাঠক বহু ধার্মিক মানুষকে নেমন্তন্ন করা হয়। ওই রাতে মোল্লা ফাজিল আর শিয়ালকোটের মোল্লা আব্দুল হাকিমকে হজরত মোহাম্মদের জন্মতিথির তুলা দানের সোনা থেকে 200 আশরাফি করে দান করলাম। গরিব ফকিরদের দান খয়রাতে 10,000 রুপিয়া খরচ করলাম। তখন মজলিসে হজরত রসুল আল্লাহর পাক জীবন আর গুণের কথার চর্চা হচ্ছিল। তার ভেতর গোলাপ জল ছিটানো চলছিল। আতর বেটে দেওয়া হলো সবাইকে। বড় বড় থালায় সাজিয়ে ধরা হলো মিঠাই, হালুয়া। রাতের এই উৎসবে ফকিরদের দান করলাম শাল আর ফার্জি। গরিব দুঃখীদের ভেতর 20,000 রুপিয়া খয়রাত করলাম। এই মিলাদ মজলিসে রাসূল আল্লাহর পাক জীবন চর্চার সময় আমি শাহী মসনাদ থেকে নেমে সাধারণভাবে মজলিসের গালিচায় বসলাম। হঠাৎ চোখ খুলে বাদশাহ জাহাঙ্গীর দেখেন ওয়াকেন বিশরা কলম গুটিয়ে তার দিকে চেয়ে আছে। কারো চোখে পলক পড়ছে না। অবাক হলেন বাদশাহ, বিরক্ত তো বটেই। এ কি রকমের বেয়াদবি! একবার শাহী ঠোঁট থেকে বেরিয়ে যাওয়া ইতিহাস বাদশাহনামা তুজুক ই জাহাঙ্গীরের জন্যে সঙ্গে সঙ্গে লিখে না রাখলে তো মহাবিপদ। বাদশাহ যদি ভুলে যান তো সে ইতিহাস চিরকালের জন্য হারিয়ে গেল। সে তো হিন্দুস্থানের পক্ষে বিরাট ক্ষতি। জেনে শুনে ওয়াকেন বিশরা এ বেয়াদবির সাহস পায় কোত্থেকে? বাদশাহ অবাক হতে হতে রেগে উঠছিলেন, কিন্তু ওয়াকেন বিশরা তখনও নিশ্চল মূর্তি হয়ে বসে। বাদশার বিরক্তি বা অবাক হওয়ায় তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। জাহাঙ্গীর তার 2 পাশে দাঁড়ানো তাতার মেয়েদের দিকে তাকালেন। এরা বাদশার একা থাকার সময়টায় জান কবুল করনেওয়ালি পাহারাদারনির দল। তাদের একজনের চোখ মেঝের দিকে। সেদিকে তাকিয়ে বাদশাও চোখ নামালেন। শিশু সুলতান সুজা খুব মন দিয়ে লাখো রুপিয়ার হিরে বসানো বাদশাহী নাগরার এক পাটি নিজের কোলে তুলে ডগাটা কচি 2 হাতে দোমড়ানোর চেষ্টায় হিমশিম খাচ্ছে। হো হো করে হেসে উঠলেন জাহাঙ্গীর। চেঁচিয়ে বললেন, সুলতান সুজাঙ্গীর, এই কচি উমারে এত জিদ্দি! বলতে বলতে বাদশাহ নিজের নাতির নাজুক হাত দুখানি থেকে নাগরার পাটি উদ্ধার করলেন। করে সুজাঙ্গীরকে নিজের বাঁ উরুতে বসালেন। তখন কাছারি চত্বর থেকে চেঁচিয়ে বলা হচ্ছে, শাহজাদা খুররম বাদশার মোবারকে হাজির হচ্ছেন। সেলিম জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে সিধে হয়ে বসলেন। তখনও তার কোলে সুলতান সুজাঙ্গীর। চাকতাই বংশে ছেলেরা জন্মেই সুলতান হয়, তারপর তার ভেতর থেকে বাদশাহ হওয়া রীতিমতো নসিব। জাহাঙ্গীর তার বাদশাহ নামার জন্য বলা শেষ কথা কটি আবার বললেন। এই মিলাদ মজলিসে রাসূল আল্লাহর পাক জীবনচর্চার সময় আমি শাহী মসনাদ থেকে নেমে সাধারণভাবে মজলিসের গালিচায় বসলাম। কুর্নিশ করতে করতে শাহজাদা খুররম মাথা তুললেন। তুলে দেখলেন 3 ওয়াকেন বিশ তাড়াতাড়ি বাদশার মুখের কথা টুকছে। টুকেই তারা উঠে গেল। এদের শাহজাদা খুররম জানেন, চেনেন। শাহী দরবারের সঙ্গে চিরকালই এরা জড়িয়ে থাকে। দরবারি ইতিহাসের কারবারিরা আসলে দরবারি মোসায়েব ছাড়া আর কিছুই নয়, বরং দরবারে পাত্তা না পাওয়া এক কোণে অবহেলায় পড়ে থাকা ইতিহাসের কারবারিরাই ইতিহাসের সাচ্চা মাল মশলা ভবিষ্যৎকে দিয়ে যান। আকবর বাদশার সময় নিয়ে আবুল ফজল 25-30 বছর হলো আইন ই আকবরই লিখে গেছেন। কত তো ইতিহাস! আকবর বাদশার দরবারে পাত্তা না পাওয়া মোল্লা বদায়ুনি ছিলেন ভাগ্যিস। এখন তো আইন ই আকবরই ছিঁড়ে মোল্লা বদায়ুনি বেরিয়ে পড়েছেন। রসদ যোগানদার বাঞ্জারারা
শাহী খাজানাখানাকে বছরের পর বছর ঠকিয়ে ফতুর করে আসছে, তা মোল্লা বদায়ুনি না থাকলে জানা যেত কি? আমি কি খুশনসিব, আব্বা হুজুর আমায় স্মরণ করেছেন। সেলিম জাহাঙ্গীর খানিকক্ষণ কোনো কথা না বলে শাহজাদা খুররামের চোখে চোখ রাখতে চাইলেন, পারলেন না। শাহজাদা খুররাম চোখ নামিয়ে নিয়েছেন। এবার বাদশাহ বললেন, বাবা খুররাম, আমার কোলে কে বসে আছে? আলা হাজারাত, এ আর এমন কি কঠিন প্রশ্ন? পরিষ্কার দেখতে পাচ্ছি আমার ছেলে সুলতান সুজা তার দাদা সাহেব আলামপানা সেলিম জাহাঙ্গীরের কোলে বসে আছে। বাবা খুররাম, একদিন তুমিও এমনই আমার কোল আলো করে বসতে। তখন আমি হিন্দুস্থানের বাদশা নই, এলাহাবাদের সুবেদার। তসলিম করলেন শাহজাদা খুররাম। আমার ওপর হিন্দুস্থানের জাহাপনার কি হুকুম তাই বলুন, জান কবুল করে তাই হাসিল করব। কান্দাহার থেকে কামরূপ, বিরাট এই হিন্দুস্থানের কোথাও চাকতাই পতাকা, চাকতাই নিশানাকে রুকবার কেউ নেই। 100 বছর হতে চলল মুঘল শাহী কায়েম হয়েছে, কিন্তু আজও মুঘল পতাকা নর্মদা পেরিয়ে ওপারে ওড়ানো গেল না। শাহজাদা খুররাম সেলিম জাহাঙ্গীরের মুখে তাকালেন। বাদশাহ তখন বললেন, শুধু যে মুঘল ধ্বজা নর্মদার ওপারে উর্দু গেড়ে বসানো যায়নি তা নয়, যেটুকু বা আমরা নর্মদা পেরিয়েছিলাম তাও মুছে যাবার জোগাড়। আব্বা হুজুর, আপনি মালিক অম্বরের কথা বলছেন? হ্যাঁ খুররাম, এই হাবশি এখন আমাদের বালাঘাট কবজা করেছে। গোলকুন্ডা, বিজাপুরের সৈন্য সামন্ত সোনা চাঁদি নিয়ে সে আমাদের বেরার, খানদেশ, বিদর, মালব থেকেও হটাতে চায়। এ দুশ্মনী তোমায় রুখতে হবে বাবা খুররাম। মালিক অম্বরকে আহমেদনগরে তার রাজধানী খিরকি থেকে হটাও, খিরকি গুঁড়িয়ে দাও, তাই আমি চাই। রাগে কাঁপতে কাঁপতে জাহাঙ্গীর বাদশাহ থামলেন, কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারলেন না। মালিক অম্বর মারাঠা চাষিদের চোরাগপ্তা লড়াইয়ের তালিম দিয়েছে। এ ব্যাপারে আমাদের কাশিদ রাজা খবর এনেছে, তা হলো চাষিদের নিয়ে লস্কর গড়ে তুলতে তার ডান হাত হয়েছেন শাহজি। মালিক অম্বরের মতলবটা কি আলা হাজারাত? বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর নিয়ে সে আগ্রার বিরুদ্ধে জোট বাঁধছে, মারাঠাদের খেলাচ্ছে, দক্ষিণ থেকে মুঘলদের সে মুছে দিতে চায়। আমি চাই মালিক অম্বরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক, তার রাজধানী খিরকি গুঁড়িয়ে দেওয়া হোক, বালাঘাট আমাদের হাতে ফিরে আসুক, আর এ কাজে তুমিই হবে শাহী হুকুমতের সিপাহী সালার। আগাহে শাহজাদা খুররমের একটুখানি সায় পাবার আশায় বাদশাহ জাহাঙ্গীর মসনদ থেকে অনেকটা ঝুঁকে পড়লেন সামনের দিকে। যদি শাহজাদা খুররম হিন্দুস্থানের বাদশার বুকের ভেতর জেগে থাকা অহর্নিশ উদ্বেগ, রাগ, জ্বলুনির আঁচ একটুখানিও পেয়ে থাকে তো জ্বলে উঠুক, জান কবুলের কসম থাক। সেলিম জাহাঙ্গীর সেসব কিছুই দেখতে পেলেন না শাহজাদা খুররমের মুখে। খুররম আবার চোখ নামিয়ে নিয়েছে। বাদশাহ যেন ক্লান্ত, তিনি ফের পেছনে হেলে মসনদে তার গা এলিয়ে দিলেন। তখন কুর্নিশ গাহে ইংলিস্তানের ইলচি টমাস রো এসে দাঁড়াবেন বলে কাছারি চত্বর থেকে চেঁচিয়ে জানানো হচ্ছিল। শোনামাত্র কুর্নিশ করে শাহজাদা খুররম বেরিয়ে গেলেন। বাদশাহ সেদিকে তাকিয়েছিলেন। ছেলের চলে যাওয়া দেখে তিনি নিজেকেই মনে মনে বললেন, হ্যাঁ বা না, কিছুই তো বলল না বাবা খুররম। বাদশার কোলে সুলতান জাহাঙ্গীর তখনও বসে। এই নাতিটি তার বড় পেয়ারের। খুদে সুলতানের বুকে কান পাতার চেষ্টা করলেন বাদশাহ। ওইটুকু কলিজায় কি ওর বাবার বুকের আওয়াজ পাওয়া যাবে? পড়ন্ত বিকেলে নিজের অস্থির মনটা ধাতে আনতেই বাদশাহ দুর্গের ভেতর মরি দরওয়াজার কাছাকাছি হাতিশালার সামনে গিয়ে দাঁড়ালেন। ইদানিং উতলা বোধ করলেই তিনি হাতিশালায় এসে দাঁড়ান, নয়তো সিংহের ঘরের সামনে এসে ওদের চোখের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করেন। তাতে মনটা এক জায়গায় এসে স্থির হয়ে যায় খানিকক্ষণের ভেতর।
কি হয়েছে বুঝতে পারছেন না, সিংহের ঘরে দারিয়া বা রুস্তম চুপ করে বসে থাকে। গরাদের পাশে হিন্দুস্থানের বাদশাহ গিয়ে দাঁড়ালেও ওরা মুখ তুলে তাকায় না, বসে থাকলে উঠেও বসে না, কোনো পরোয়াই নেই। হাতিশালা থেকে ঘি, চিনি, দেওয়ান প্রসাদ চালের কড়া প্রসাদের গন্ধ ছড়িয়ে পড়ছিল। সেলিম জাহাঙ্গীর গিয়ে দাঁড়াতেই জটা জুটো নামে সবচেয়ে পালোয়ান হাতি সুঁড় তুলে বাদশাকে সেলাম করল। বাদশাহ হাত বাড়িয়ে সুঁড়ে রাখলেন। এমন 101টা হাতি সেলিম জাহাঙ্গীরের জন্য সব সময় তৈরি রাখা হয়। মালবের হোসেঙ্গাবাদের জঙ্গলে বিশাল এই বেহের জাতের হাতিটা ধরা পড়েছিল। বছর 30 হয়তো এর বয়স। স্বভাবে ভীষণ দুর্ধর্ষ ছিল, এখন অনেক পোষ মেনেছে। সেলিম জাহাঙ্গীর ওর খাবারের জায়গাটা ভালো করে দেখলেন। ঘি, চিনি, চাল, লঙ্কা, গোলমরিচ, হ্যাঁ সবই আছে। বাদশাহ পার হয়ে যাচ্ছিলেন, হাতি যেতে দিল না, সুঁড়ে বাদশার হাত জড়িয়ে ধরল আলতো করে। সেলিম জাহাঙ্গীর হেসে ফেললেন। বিরাট একটা জন্তুর এমন টান তার ভালো লাগলো। কি? হাতি চুপ করে থাকল। জাহাঙ্গীর এগিয়ে ওর গায়ে হাত রাখলেন। বেশ লম্বা চওড়া, বড় বড় চোখ, কানের ওপর দুটো সাদা আঁচিল। এই 2 গজমানিকের লোভে শিকারীরা এদের সাবার করে চলেছে। জাহাঙ্গীরের মনটা খারাপ হয়ে গেল। দুনিয়ায় যা কিছু বিরাট তাই খতম করার জন্যে সবাই ষড়যন্ত্র করে চলেছে। আমি হিন্দুস্থানের বাদশাহ, দক্ষিণে আমাকে মুছে ফেলার জন্যে মালিক অম্বর উঠে পড়ে লেগেছে। সোনা, চাঁদি, লস্কর সব জড়ো করছে। চাগতাই পতাকা কি নর্মদার ওপারে উড়বে না? কালো চামড়ার ভেতর হলুদ চোখে হাতিটা বাদশাকে দেখছিল। ওর গায়ের গজঝম্প মেঘডম্বুর বেশ সাফসুত্র করেই রেখেছে মেট। বাদশার মনে পড়ল, এই তো এই বর্ষায় এই বেহের হাতিটা মস্ত হয়ে ওঠে, রগ ফেটে স্রাব হতে থাকে। দুর্গের এদিকটায় কস্তুরীর মতো একটা গন্ধ ছড়িয়ে পড়েছিল তখন। আকবর বাদশার আমলে ওদের বাচ্চা হতে দেওয়া হতো না। বাদশাহ সেলিম জাহাঙ্গীর সে পাট উল্টে দিয়েছেন। শরিয়তি কায়দায় ওদেরও 4টি করে আলান সঙ্গীর ব্যবস্থা হয়েছে। একটু দূরেই 4টি হাতি এই হোসেঙ্গাবাদীর পেছনে দাঁড়িয়ে খুব মন দিয়ে আখ চিবিয়ে চলেছে। ভাই আর মেটকে হাতের ইঙ্গিতে ডাকলেন বাদশাহ। তারা দাঁড়িয়েই ছিল। এগিয়ে আসতে বাদশাহ জানতে চাইলেন, এই হোসেঙ্গাবাদীকে শরাব দেওয়া হচ্ছে তো? ওরা মাথা নেড়ে জানালো, হ্যাঁ জাহাপনা। বেশ বেশ, তাহলেই দিল শরীফ খুশ মেজাজে থাকবে। বলতে বলতে বাদশাহ আরেকবার সুঁড়ে হাত দিয়ে বুঝলেন ফুর্তিতেই আছে। বাদশাহ এগিয়ে যাবেন, এমন সময় মরি দরওয়াজা অবধি যে যেখানে ছিল সবাই পলকে হাওয়া হয়ে গেল। শুধু থাকলো সারি সারি দাঁড়ানো হাতির দল, গোশালায় গরু আর কাতার দিয়ে দাঁড়ানো উট। সুগন্ধি আতরের সুবাস বাদশার নাকে এসে পৌঁছল। সামনে তাকালেন ভালো করে। এই সময়ে এখানে কি মনে করে? কেন, হিন্দুস্থানের বাদশাহী বেগমের আজাদির এখানে আসতে বারণ আছে নাকি? না নূরজাহান, সারা হিন্দুস্থান তোমার সামনে খোলা। তুমি চাকদাই শাহির 60,000 মানসাবদার। এই আগ্রা দুর্গ তোমার কাছে খোলা ময়দান। মাফ করবেন জাহাপানা, আমি তো চাকদাই নই। আমার আব্বা হুজুর ইস্পাহান থেকে এসেছিলেন। সে তো আমি জানি বেগম, এও জানি আমরা চাকতাইরা ঘোড়ার পিঠেই ঘুরে বেড়াতাম। আরবরা আমাদের ইসলাম দিল, ইস্পাহান থেকে পেলাম গান, সিরাজি, গোলাপ। আর কিছু পাননি? তোমাকে পেয়েছি, কিন্তু কি মনে করে একেবারে এই মরি দরওয়াজার কাছে? নূরজাহান বেগম বাদশার হাত ধরলেন। চলুন, আঙুরিবাগে বসবেন। ওখান থেকে নিচে যমুনা দেখা যায়। এই সময়ে পাখিরা ফিরে যায় চরে। দেওয়ানি খাসের গায়ে আঙুরিবাগ, নিচে যমুনা। বাদশাহ পাথরে বসতেই একটা গোলাপ ছিঁড়ে নূরজাহান বেগম তার হাতে দিলেন। দূরে বাগের কানাচে
গোলামরা লাঠি হাতে ঘাস জঙ্গল খুঁচিয়ে দেখছিল। কদিন আগে একটা সাপ বেরিয়েছিল। গোলাপটা হাতে নিয়ে জাহাঙ্গীর বললেন, বিয়ানায় তুমি গোলাপবাগ উপড়ে ফেলার হুকুম দিয়েছিলে বেগম? বিয়ানা বলতে সারা হিন্দুস্থানে এখন একজনকেই বোঝায়, তিনি হলেন শাহজাদা খসরু। বিয়ানা বলতে একটি জায়গায় বোঝায়, তা হল আগ্রার শহরতলিতে অন্ধ শাহজাদা যে গড়ে থাকেন, গড়ের লাগোয়া বাগ, সামনের প্রান্তর। সে কথাও আপনার কানে উঠেছে? শাহজাদা খসরু গোলাপ ভালোবাসে বেগম। আমিও বাসি জাহাপনা, আমিও বাসি জাহাপনা। আমার খারাপ লাগে শুধু কালো গোলাপ, তাই। খসরুর দুনিয়ায় আগাগোড়া কালো, তারই কথায় ওখানে কালো গোলাপ বসিয়েছে অনুরায়। লড়াকু রাজপুত অনুরায়কে গোলাপ চাষি করে তুললেন শেষে। অনুরায় একদিন আমার জীবন ফিরিয়ে দিয়েছিল বেগম। জানি জাহাপনা, সে একজন বড় যোদ্ধাও বটে। যোদ্ধাকে যুদ্ধে পাঠান, সেটাই তার আসল ময়দান। নর্মদার ওপারে মালিক অম্বরের সঙ্গে লড়াইয়ে তো আপনার অনেক জানবাজ লড়াকু দরকার আলা হাজরাত। শাহজাদা খসরুকে কে দেখবে? আমি আপনার বেগম, খসরুকে আমি দেখব। দেখার লোকের অভাব কিসের? আপনার উজিরে আজমকে শাহজাদার আতালিক করে দিতে পারেন, সেই খসবুর মুরব্বি হতে পারে। কে? আসফ খাঁ, তোমার ভাই আসফ? হ্যাঁ জাহাপনা, সে কি শাহজাদা খসরুর আতালিক হওয়ার যোগ্য নয়? একজন কতজনকে দেখবে নূরজাহান? একেই তো আসফ শাহজাদা খুররমের শ্বশুর, বড় মুরব্বিও বটে, তারপরেও আবার। বলতে বলতে সেলিম জাহাঙ্গীর নিজের গা থেকে কাশ্মীরি তুষখানা আলগোছে বেগম নূরজাহানের পিঠে রাখলেন, রেখে বললেন, শীত পড়ছে এখন, যমুনার বাতাসে হিম। নূরজাহান দূরে যমুনার চরে তাকিয়েছিলেন। দিনের আলো মুছে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের পাখির ঝাঁকও মুছে যাচ্ছিল। ওরা সারা দিন আগ্রায় এসে খাবার খুঁটে খায়, চোরে ফিরে যায় সন্ধ্যার মুখে মুখে, সেখানেই ওদের আস্তানা। নূরজাহান অস্ফুটে বললেন, কুতুবউদ্দিনকে মনে পড়ে আলাম্পানা? খুব। ও ছিল আমার ধাইমায়ের ছেলে, সাহসী, লোভী। ওকে বলেছিলাম, কাজ হাসিল করতে পারলে তুমিই হবে বাংলার সুবেদার। যেদিন আপনার কুতুবউদ্দিন বর্ধমানে এসে হাজির হলো, সেদিনই তাকে দেখে আমার বুক কেঁপে উঠেছিল। আমি আর কুতুব ছেলেবেলায় একসঙ্গে বড় হয়েছি বলতে পারো, এই আগ্রা দুর্গে। আমি জানবো না কেন জাহাপনা? কুতুব, আপনি, আমি কাছাকাছি সময়েই বেড়ে উঠেছি। একবার আপনারা দুজন ওই চর থেকে পাখি শিকার করে ফিরলেন, সঙ্গে ছিল আপনাদের শিকারী উজবেক কুকুর। আমি দুর্গের খিজড়ি দরওয়াজার ওপরে বালুঘড়ির সামনে দাঁড়িয়ে। তখন তো তুমি মেহেরুন্নিসা, আমি ওপরে তাকিয়ে আছি আর তোমার ঝুঁকে পড়া মুখখানি দেখছি, চোখ ফেরাতে পারছি না। এমনই শীতের দিন ছিল জাহাপনা, এখনকার মতো তখনও কাশ্মীর থেকে ঝাঁক বেঁধে বেলেহাঁস উড়ে আসত যমুনার চরে। কুতুবউদ্দিন ছেলেবেলা থেকেই ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ঘুরত। সেদিন তোমাকে দেখার পর কুতুবই আমার মাথায় ঢুকিয়ে দিল, মেহেরকে আমায় পেতেই হবে, পেতেই হবে। হেসে উঠলেন নূরজাহান। কেন, ও ভাবনা আপনা আপনি নিজের মাথায় আসেনি তাহলে? না না নূরজাহান, তা নয়, এসেছিল নিশ্চয়, কুতুব সেই ভাবনাটা দিয়েছিল শুধু। আলা হাজরাত, আশা করি রাগ করবেন না। বলো নূরজাহান, আমি তোমার কোন কথায় রাগ করি, কোন কথা রাখি না, বলো। আপনার মাথায় তখনও ছিল আনারকলি। সেলিম জাহাঙ্গীর তখনই কোনো কথা বলতে পারলেন না, একটু থেমে বললেন, তা নয় নূরজাহান, তবে এই যে পাখিরা আসমানে দাগ কেটে সন্ধ্যার অন্ধকারে মুছে গেল, তাতে কি সব দাগ মুছে যায়?
নূরজাহান কোনো কথা বলতে পারলেন না। জাহাঙ্গীর অন্ধকারের ভেতর বললেন, আনার আমার জওয়ানির ভোরবেলা, আর তুমি হলে আস্ত একটা দিন নূরজাহান। নূরজাহান আস্তে আস্তে বললেন, আপনি কি জানেন জাহাপনা, কুতুবকে দেখে আমি কেন ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম? তুমি বুঝতে পেরেছিলে কেন হিন্দুস্থানের বাদশাহ সেলিম জাহাঙ্গীর তার জিগরি দোস্ত ধাই মায়ের ছেলেকে বর্ধমানে পাঠিয়েছে। আসলে জানো নূরজাহান, আজও বর্ধমানের ফৌজদার সাহসী শের আফগানের মুখখানা আমার মনের ভেতরে ভেসে উঠলে আমি চোখ বুজে ফেলি, তাকাতে পারি না। নূরজাহানের মুখখানা অন্ধকারে দেখতে পেলেন না বাদশাহ। তিনি চাপা গলায় বললেন, কেউ যদি হিন্দুস্থানের ভাবি বাদশাহ হয়, সে যদি জওয়ান হয়, দুর্গ বুরুজে একখানা মুখ দেখে তার মনে যদি আগুন ধরে যায়, তো সে বাদশাহ হয়েই বা কি করবে? তুমি বলো নূরজাহান। আপনি যা করেছেন তাই করবে। আনারের ঘটনার পর আকবর বাদশাহ আর কোনো ঝুঁকি নেননি। যখন টের পেলেন এক ইরানি আমিরের মেয়ে মেহেরকে দেখলে তার ছেলের চোখের পলক পড়ে না, তখনই সাত তাড়াতাড়ি তিনি সেই মেয়েটির বিয়ে দিয়ে তাকে বর্ধমানে পাঠিয়ে দিলেন। জানি জাহাপনা, এসব কথা এখন তামাম হিন্দুস্থানের দেহাতে দেহাতে সবাই জানে। আমি বাদশাহ, আমার দুহাতে তাগাদ। আমি যা চাই হিন্দুস্থান তাই আমাকে দেবে। আমার ইচ্ছাই হিন্দুস্থান। আগ্রার মসনদে বসে আমি ৫টি বছর যন্ত্রণায় জ্বলেছি। আমি কি মেহেরকে ছিনিয়ে নেব, না মেহের ফৌজদার শের আফগানের সঙ্গে সুখে ঘরগেরস্থি করে যাবে? ছিনিয়ে নেব নাকি যেমন আছে তেমনই থাকবে? এই ভাবনায় দিনে রাতে আমি তিষ্ঠতে পারিনি নূরজাহান। তোমাকে পেয়ে আজ আমার তামাম দুনিয়া গোলাপ হয়ে ফুটে উঠেছে। আর সে সময় আপনার জিগরি দোস্ত কুতুবউদ্দিন বারবার আপনাকে বলেছে, আমায় যদি বাংলার সুবেদার করা হয় তো আমি মেহেরকে এনে দিতে পারি। কি তাই না? বাদশাহ উঠে দাঁড়িয়ে বেগমকে খুব জোরে জড়িয়ে ধরলেন। হ্যাঁ মেহের, হ্যাঁ, ও আমার মনের ভেতরটা জানত, জেনে সেখানে আগুন ধরিয়ে দিত, উস্কে দিত। ছাড়ুন বাদশাহ, আমি মেহের নই, আমি নূরজাহান। আপনি কুতুবের মন জানতেন না সেদিন। কি? হ্যাঁ জাহাপনা, আপনি জানতেন না? আকবর বাদশাহ আমার বিয়ে দেবার অনেক আগেই আপনার জিগরি দোস্ত কুতুব আমার সামনে হাঁটু গেড়ে বসে 2 হাত তুলে আমাকে চেয়েছিল। সেলিম জাহাঙ্গীর অবাক হলেন। সত্যি? কখনো তো বুঝতে পারিনি। তুমি বিয়ে হয়ে চলে গেলে তখন আমি তো সর্বক্ষণ কুতুবের কাছেই মেহের মেহের বলে আমার বুক উজাড় করেছি। আর তাই শুনে সে আপনাকে উস্কে গেছে সর্বক্ষণ। বাংলার সুবেদারির জন্যে আপনার কাছে উমেদারি ছিল আসলে একটা ভান। ওই সুবাদে বর্ধমানে এসেছিল আমাকেই দেখতে। তাই? হ্যাঁ আলা হাজরাত, ওকে বর্ধমানে দেখেই আমি কেঁপে উঠেছিলাম। আকবর বাদশাহ আগে জানতে পারলে হয়তো কুতুবের সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দিতেন। হয়তো তাই জাহাপনা। আমি পীর বাহরামের দরগায় ফুল দিতে গিয়ে দেখি দূরে দামোদরের তীরে মুঘল তাঁবু পড়েছে। তাকিয়ে আছি, সকালবেলা তখন তাঁবুর ওখান থেকে ঘোড়ায় চড়ে একটা মানুষ সিধে দরগায় এলো। দেখেই চিনলাম কুতুবউদ্দিন। দেখে কেঁপে উঠলাম। ফৌজদার শের আফগান তখন কোথায়? পীর বাহরামের বাজারে পঞ্চবিচারে বসেছেন। কুতুবউদ্দিন ঘোড়া থেকে নেমেই হাতটা ধরে বলল, চিনতে পারছো? আমি তোমায় নিতে এসেছি, চলো আমরা চলে যাই এখান থেকে। হাত ছাড়িয়ে নিলাম। বললাম, কোথায়? বলল, হিন্দুস্থানে আমাদের জায়গা হবে না। গোলকুন্ডায় লস্করে আমি বহাল হব, সেখানে মুঘল হুকুমে কোনো কাজ হয় না। চলো নর্মদা পেরিয়ে আমরা গোলকুন্ডায় চলে যাই। সেলিম জাহাঙ্গীর বলে উঠলেন, বেঈমান? না জাহাপনা, বেঈমানি করার সুযোগ পায়নি কুতুব।
আপনার ফৌজদার শের আফগান পীর বাহরামের দরগায় ইবাদত জানাতে বসেছিলেন। চোখ বুজে 2 হাত তুলে মোনাজাত করছিলেন। ঠিক তখন পেছন থেকে গলা বুজে এলো। নূরজাহান কথা শেষ করতে পারলেন না। সেলিম জাহাঙ্গীর 2 হাতে তাকে জড়িয়ে ধরলেন। চুপ করো, আর বলতে হবে না, বাকিটা তো এখন সবাই জানে। বলতে বলতে নূরজাহানের চোখের জল নিজের হাতে মুছিয়ে দিলেন বাদশাহ। পেছন থেকে কুতুবুদ্দিনের হারসিং জটা খান্ডারের কোপ খেয়েও আপনার ফৌজদার সাহেব টলতে টলতে উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়েই এক কোপে বেঈমান কুতুবকে খতম করলেন। পরদিন সকালে আমার 2 দাবিদার, ওদের দুজনকেই যখন পাশাপাশি কবর দেওয়া হচ্ছে, আমি তখন আগ্রা রওনা হচ্ছি সুখদোলায় চড়ে। আগে পেছনে ঘোড়ার পিঠে মুঘল লস্কর। পরদিন সকালে ঘুম ভাঙতে সুখদোলার পর্দা সরিয়ে দেখি সামনেই চিত্রকূট পাহাড়। কি একটা পাহাড়ি নদী পার হচ্ছিলাম তখন। পেছনে চিরকালের মতো পড়ে থাকলো বর্ধমান, সামনে আগ্রা। চুপ করো নূরজাহান, চুপ করো। অনেক কিছু পার হয়ে তবে তোমায় পেয়েছি আমি তোমাকে হারাতে পারবো না। আমাদের মনের ভেতর কাউকে পাবার জন্যে এমন যন্ত্রণা তৈরি হয় কেন? সে যন্ত্রণায় আমরা যে কোনো কাজ করে বসি কেন? করে ফেলে আবার যন্ত্রণায় দগ্ধ হই কেন? তুমিও ইনসান, আমিও ইনসান, শের আফগানও ইনসান। তবে কেন আমাদের মাঝখানে তাগাদ, লোভ, যন্ত্রণা পাবার ইচ্ছে এত জোরদার হয়? যমুনার ওপর আঙুরিবাগ এখন আসমানের সঙ্গে একাকার হয়ে গেছে অন্ধকারে। সেলিম জাহাঙ্গীর বললেন, চলো এখন শাহী দরবারে আমার আরতি হবে। নূরজাহান নিজেকে ছাড়িয়ে নিয়ে একাই দেওয়ানি খাসের দিকে এগোলেন। যেতে যেতে বললেন, সেটা বাদশাহীর শাহী ব্যাপার। ওড়না উড়িয়ে প্রদীপ হাতে নাচনি মেয়েরা আপনাকে রোশনি দেখাবে, মোবারক জানাবে। সেখানে আমি থাকি কি করে? নূরজাহান চলে গেলেন। যমুনার ওপারে দূরে দেহাতি ঘর গেরস্থিতে ফুটকি ফুটকি আলোর বিন্দু। অন্ধকার আঙুরিবাগে সেলিম জাহাঙ্গীর একা দাঁড়িয়ে রইলেন। ইংলিশস্তানের পালতোলা জাহাজ সুরাটে নোঙর ফেলে কেনা বেচা করে। তারপর কিছু জাহাজ ঝাঁক বেঁধে টানা হুগলি সাতগাঁ অবধি যায়। আবার কিছু জাহাজ মাঝপথেই ডাঙার ভেতর খাঁড়িতে খাঁড়িতে ঢোকে, থেমে আশেপাশেও কেনা বেচা চালায়। এইভাবেই লন্ডনের জন কোম্পানির সঙ্গে বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগরের মীর বক্সিদের ব্যবসাপত্র চলছিল। নর্মদা পেরিয়ে যেসব দরকারি জিনিস আগ্রার শাহী হুকুমে ওসব জায়গায় যেতে পারছিল না, তার অনেক কিছুই জন কোম্পানির কুঠিওয়ালারা এভাবে বিজাপুর, গোলকুন্ডায় পাঠাচ্ছিল। তাতেই আগ্রার আপত্তি বিশেষ করে এক রকমের চর্বি তেল নিয়ে। এই তেল মালিক অম্বর আর তার সাঙ্গপাঙ্গদের হাতে পড়ায় তারা খুব সহজেই কামান বইবার চাকায় সে তেল লাগিয়ে পাহাড়ি এলাকায় কামান ঠেলে তুলতে পারছে। এটা আগ্রার পক্ষে খুবই অসুবিধার। খবরটা কাসিদরাই নিয়ে আসে প্রথমে, তারপর উজিরে আজম হয়ে বাদশার কানে ওঠে। বাদশাহ শুধু এক চর্বি তেলের কথা তুলে বাণিজ্য বন্ধ করতে পারেন না, তাতে আগ্রারই মান যায়। তাই নানান আপত্তি ওজোর তুলে ইংলিশস্তানের ইলচি টমাস রোকে ডেকে পাঠানো হয়েছিল। টমাস রো কুর্নিশ করে বাদশাহ সেলিম জাহাঙ্গীরকে বার্মিংহামের পান দেওয়া একখানা মনোহারী তলোয়ার উপহার দিলেন রূপোর ওপর মিনার কাজ করা 6টি প্রাণপাত্র। তারপর এমনটি আর হবে না বলে বাদশাকে আশ্বস্ত করে ফের কুর্নিশ করলেন। করে হাতিপোল দরজা দিয়ে আগ্রা দুর্গ থেকে বেরিয়ে এলেন। ঠিক করলেন আজ রাতেই লন্ডনে জন কোম্পানির গভর্নরকে সব জানিয়ে চিঠি লিখবেন। এ কথা ভাবতে ভাবতেই টমাস রো এসে তার গাড়িতে উঠে বসলেন। অমনি 8টি ঘোড়া সে গাড়ি নিয়ে আগ্রার রাস্তা দিয়ে ছুটতে লাগলো। আগ্রা দুর্গের সামান বুরুজে বসে আসমানের দিকে তাকিয়ে থাকা জ্যোতিষী রঘুনাথ যদি তখন নিচে চোখ ফেরাতেন, তাহলে দেখতে পেতেন নৌকার মতো এক টুপি দিয়ে
আড়াআড়িভাবে সর্বক্ষণ ঢেকে রাখা যে মাথাটি নিয়ে ইংলিশস্তানের ইলচি টমাস রো রাজধানী আগ্রার নামি দামি জায়গায় ঘুরে বেড়ান, দরদাম করেন, কুর্নিশ জানান বা ঝুঁকে পড়ে মুঘল সহবতের সঙ্গে পাল্লা দেন, সেই মাথায় এক গাছিও চুল নেই। তিনি এখন টুপিটি খুলে রেখে আগ্রার প্রথম শীতের বাতাস লাগাচ্ছেন। বাদশার সামনে আর কিছুক্ষণ দাঁড়ালে মাথাটা জ্বলে উঠত। এই অযৌক্তিক আবদেরে মানুষটি হিন্দুস্থানের মতো এত বড় দেশ চালান। আসলে হিন্দুস্থান আপনা আপনি চলে, মনকে বোঝাবার জন্যেই একজনকে বাদশা করে আগ্রায় বসিয়ে রাখা। দুর্গের উঁচু সামান বুরুজ থেকে নিচে তাকাতে পারলেন না জ্যোতিষী রঘুনাথ। তিনি এখন এক কঠিন সমস্যার ভেতর খাবি খাচ্ছেন। এত বড় আসমানের কোনো তল নেই। উপুর করা হাঁড়ির মতো এই আসমানের ভেতরে ঢোকার মুখটাও যে কোথায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এরই ভেতর তাবৎ নক্ষত্র সন্ধে হলেই ভেসে ওঠে। কে ওদের ভাষায়, কে ওদের দিনের বেলায় তুলে রাখে? এমন সময় অন্দরমহল থেকে একজন হাবশি খোজা দাখিলা এসে জ্যোতিষী রঘুনাথের সামনে দাঁড়িয়ে সেলাম বাজালো। শাহজাদা আপনার খবর করছেন অনেকক্ষণ, অনেক খুঁজে তবে আপনাকে এখানে পেলাম। শাহজাদা মানেই খুররম, কেননা অন্ধ হবার পর খসরু থাকেন আগ্রা শহরতলি বিয়ানায়, অনু রায়ের কড়া পাহারায়। সেখানে জ্যোতিষী নজুমির কারো ঢোকার উপায় নেই কোনো। এই আগ্রা দুর্গেই শাহজাদা পারভেজের আস্তানা, কিন্তু তার আতালিক হলেন গিয়ে মহা দুর্মুখ কড়া মনসবদার মহাবত খাঁ। তাকে ডিঙিয়ে শাহজাদার দরবারে কোন জ্যোতিষী যায়? আর শাহজাদা শাহরিয়ার তো খোদ বাদশাহ চোখে চোখে থাকেন। এখন তার খেলার সঙ্গী হয়েছে খুদে সুলতান সুজাঙ্গীর। দাখিলার সঙ্গে সঙ্গে জ্যোতিষী রঘুনাথ শাহী অন্দরমহলে এসে ঢুকলেন। বালু পাথরের সিঁড়িগুলো রঙিন গালিচায় ঢাকা, তাতে পা দিয়ে উঠতে মন সরে না, কিন্তু দস্তুর যেমন তেমনই তো চলতে হবে। খানিক ওপরে রঘুনাথ শাহজাদার বিশাল ঘরের সামনে এসে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে দাখিলা মিলিয়ে গেল। খুররম মেঝেতে পাতা ইস্পাহানি শতরঞ্জের উপর ঝালরদার তাকিয়া নামদে হেলান দিয়ে বসে আছেন। হাতে একটা আধপাকা আপেল, আপেল ধরা আঙুলের আংটিতে বসানো পেল্লাই এক চুনি ঝিকমিক করে উঠল। কুর্নিশ করতে করতে রঘুনাথ নিশ্চিত হলেন, এ চুনি নিশ্চিত বাদাকশানি, নয়তো এত বড় হয়। ঘরের কোণে সোনালি কিংখাব মোড়ানো কুশন ছিল, কিন্তু শাহজাদা খুররম রঘুনাথকে তার সামনাসামনি বসতে বললেন। বসেই রঘুনাথ একটা চেনা গন্ধ পেলেন নাকে। মাটির বড় একটা থালায় টাটকা স্বর্ণচাপার স্তূপ। চাকতাই বংশের কারো এত কাছাকাছি কখনো বসেননি জ্যোতিষী রঘুনাথ। দুজনের ভেতর ফারাক মাত্র হাত তিনেক। তবে কি নজুমিরের চেয়ে আমাকে বেশি বিশ্বাস করেন শাহজাদা? ডান হাতখানা বাড়িয়ে ধরলেন শাহজাদা। দেখুন একবার নসিব কি বলছে। তাগাদ আর ভাগ্য মেশানো একখানি মুঘল হাত, লালচে সোনালি চামড়া, তার এক পিঠে যৌবনের ঘন কৃষ্ণ লোম, অন্য পিঠে লালাভার ভেতর কয়েকটি দৃঢ় কররেখা। আমি তো হাত দেখি না শাহজাদা। তাহলে? আমি গন্ধ বিচারি, যদি অনুমতি করেন। বলুন, আমি একবার আপনার এই হাতের গন্ধ শুঁকে দেখতে চাই। শাহজাদা খুররম অনেকদিন হল শাহজাদা হয়ে বড় হতে হতে এক আরজুমন্দ বানুবই অন্য কোনো মানুষের এত কাছাকাছি কখনো আসেননি বা ঘনিষ্ঠ হননি। আর এখন এই আমাতরাপ সাধারণ এক জ্যোতিষীর নাকের ডগায় নিজের ডান হাত মেলে ধরতে হবে। কিন্তু কে না জানতে চায় ভবিষ্যতের পেটে কি আছে? এই ভবিষ্যৎ জিনিসটা বড় মনোহর, রঙিন, তার সঙ্গে জড়িয়ে আছে আশা, স্বপ্ন, মনোভঙ্গ। নিজের দুহাতে শাহজাদা খুররমের ডান হাতখানা তুলে ধরলেন রঘুনাথ। কি আশ্চর্য হাত! এই হাতটা একদিন তামাম হিন্দুস্থান শাসন করবে।
এই হাতের নির্দেশে হিমালয় তার জায়গা বদলাবে না, গঙ্গার প্রবাহও উল্টে যাবে না ঠিকই, কিন্তু মানুষ, ঘোড়া, হাতি, উটের ভবিষ্যৎ তো ওই কটি আঙুলের সঙ্গে জড়িয়ে আছে। অস্বস্তি লাগছিল শাহজাদার। আসক্তি নেই বলে সাধু কিছু ছুঁয়ে দেখেন না। যে হাত শক্তি বা তাগাদার ফোয়ারা, তার কাছাকাছিও যায় না কোনো মানুষ, বরং তাগাদদার হাতই তার চাইবার জিনিস কেড়ে ছিনিয়ে নেয়। মানুষের চেয়ে বরং একটা জন্তুর অনেক বেশি কাছাকাছি হয়েছেন শাহজাদা। তা হলো ঘোড়া। ঘোড়ার গায়ের গন্ধ নাকে এসে লাগলে তিনি বুঝতে পারেন ঘোড়াটা তুর্কি না ইরানি, কত মঞ্জেল দাপিয়ে এসেছে। খোদাবন্দ, আপনার হাতে তো আপেলের গন্ধ পাচ্ছি। খুররাম হাসলেন। এই তো একটু আগে ওই আপেলটা হাতে নিয়ে চেপে দেখছিলাম কতটা জোর লাগে শুধু হাতে একটা আপেল চেপে ফাটিয়ে ফেলতে। কতটা জোর আমার হাতে, তারই গন্ধ লেগে আছে। না শাহজাদা, আপনি সরোঠার জলে একবার হাত ধুয়ে এলেও আপনার হাতে ও গন্ধ থাকবেই। ওটা আপনার হাতেরই গন্ধ। বলতে বলতে রঘুনাথ আর একবার দু হাতে শাহজাদার হাতখানি নিজের নাকের নিচে তুলে ধরলেন। ধরে বুঝলেন এই না হলে চাকতাই হাত, ভারী, লোমশ আর রীতিমতো চওড়া, সাধারণ মানুষের হাতের চেয়ে বেশ চ্যাটালো, আর আঙুলগুলো দস্তুর মতো লম্বা। এবার হাতখানা আল গোছে ছেড়ে দিয়ে জ্যোতিষী রঘুনাথ গম্ভীর চোখ তার উল্টো দিকে তাকিয়া নামদে ঠাসান দিয়ে বসা মানুষটির নীল দুই চোখে রাখলেন। রেখে বললেন, পায়দাইশ থেকেই হাতে আপনি আপেলের এই গন্ধ পেয়েছেন। এ গন্ধ তাগাদের, এই সুবাস হুকুমতের। বলছেন, যার হাতের ইশারায় তামাম ওয়াতান ওঠে বসে, শুধু তার হাতেই এই সুবাস পাওয়া যাবে। শাহজাদা আশা আকাঙ্ক্ষায় দুলছিলেন মনে মনে। আচমকা চেঁচিয়ে বলে উঠলেন, ইয়া আল্লাহ, তেরি রেজা। সঙ্গে সঙ্গে রঘুনাথও ওপরে তাকিয়ে বলে উঠল, সবই তোমার ইচ্ছা। শাহজাদা গম্ভীর গলায় জানতে চাইলেন, এই খুশবু কি কোনোদিন যাবার নয়? সবই একদিন চলে যায় শাহজাদা। যেদিন আপনার তাগাদ যাবে সেদিন এই খুশবুও আলবিদা জানাবে। শাহজাদা খুররামের গোলাপি কপালের টান টান চামড়ায় পরপর 3টে রেখা ফুটে উঠল। মাঝেরটি বেশ গভীর। খুররাম নিজের মনের ভেতর নিজেকেই বললেন, তাহলে আমি যদি কোনোদিন হিন্দুস্থানের বাদশাহ হইও, হবার পরই যদি আমার হাতের আপেলের গন্ধ মিলিয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আমি মসনদ হারাবো। নিজেকেই আবার বললেন, তা কি কখনো হয়? মসনদে একবার বসলে তো হিন্দুস্থানের লাগাম আমারই হাতে। তখন কে আমাকে মসনদ থেকে নামাবে? কার বুকে এত সাহস? ধরে মুন্ডু থাকবে? আমি শাহজাদা খুররাম, আমার 2 হাতে তাগাদ, মগজে বুদ্ধি। হয় আমি আমার দুশ্মনের শির নেব, না হয় আমার শির যাবে। হঠাৎ অনেক দিন আগের একটা ছবি চোখের সামনে ভেসে উঠল শাহজাদার। খুররাম তখন বছর 12-13 কিশোর। দাদা সাহেব আকবর বাদশার ইন্তেকাল হচ্ছে। তিনি শুয়ে। অনুতাপে আব্বা হুজুর সেলিম জাহাঙ্গীর দাদা সাহেবের সামনে আসতে পারছেন না। সেদিনকার কিশোর তখন দাদা সাহেবকে ছুঁয়ে মনে মনে কসম খেয়েছিল, দাদা সাহেব যতক্ষণ জিন্দা থাকবেন আমি তাকে ছেড়ে যাব না। সেই বাদশার বাদশাহ আকবরকে তো চলে যেতে হয়েছিল। তাহলে নিজের অজান্তেই শাহজাদা খুররামের চোখ খুলে গেল। তিনি এতক্ষণ কি ভেবে নিজের অজান্তেই চোখ বুজে ফেলেছিলেন। চোখ মেলে দেখেন তার মুখোমুখি জ্যোতিষী রঘুনাথ তটস্থ হয়ে বসে। ইজাজাত না দিলে কি করে উঠে যায় মানুষটা? শাহজাদা বললেন, আসুন। রঘুনাথ তড়াক করে উঠে দাঁড়িয়ে কুর্নিশ করলেন। দরজার বাইরেই দাখিলা দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে নামতে নামতে জ্যোতিষী রঘুনাথের মনে পড়ল আগ্রার কাছাকাছি নারওয়ার জঙ্গলে একবার এক সাধুকে সে সমাধি দশায় দেখেছিলেন। তার গায়ের ওপর দিয়ে কাঠবেড়ালি খেলে বেড়ালেও কোনো ভ্রুক্ষেপ নেই সাধুর।
ভগবানের ভাবনায় ভাব সমাধি। আজ এইমাত্র তিনি আরেক রকমের সমাধি দেখে এলেন। তাগাদ, ক্ষমতার ভাবনায় খানিকক্ষণের জন্যে খুররমের যেন সমাধি হয়েছিল। তিনি যে একজন জ্যোতিষী, তিনি যে সামনেই বসে আছেন, সে কথা খেয়ালেই ছিল না শাহজাদা খুররমের। চোখ বোজা দশায় শাহজাদার জওয়ানি ভরা মুখখানা, চওড়া চ্যাটালো কাঁধ খুব কাছ থেকে আজ তার দেখে নেওয়ার সুযোগ হলো। আগ্রা দুর্গের চত্বরে চত্বরে তখন অভ্রের বাতিদানগুলো আলো ছড়াচ্ছে। ঘরে ঘরে আগেনগারে সুগন্ধি গুগ্গুল। হাতিপোল দরওয়াজার মাথায় নফফারখানায় এইমাত্র সানাইয়ের পোঁ ধরল বাঁশি। নিজের মহলে ঢুকবার মুখে মুখে শাহজাদা খুররম হেকিম আব্দুল হাজি সিরাজির মুখোমুখি হলেন। শৌখিন সফল হেকিম সাহেব অল্প বয়সী একটি হায়দারাবাদীকে নিকা করার পর থেকেই কিছুটা টকবগে হয়ে উঠেছেন। ফুর্তিবাজ তুর্কি তাতার ঘোড়সওয়াররা বড় হামলার আগে তাদের ঘোড়ার হাত আগ্রার নীল রঙে রাঙিয়ে নেয়, যেমন হেকিম সাহেবও যেন এন্তেকালের দিকে এগোতে এগোতে তেমনি দাড়ি রাঙিয়েছেন গোলাপি রঙে। হাঁটা চলাতেও যেন তাজা টাট্টু। খোদ জওয়ানি বলতে বোঝায় শাহজাদা খুররামকে। তার সামনে পড়ে গিয়ে প্রবীণ হেকিম সাহেব কিছুটা মিইয়ে গেলেন গোড়ায়, নিজের টকবগে ভাবটাও হারিয়ে ফেললেন খানিকক্ষণের জন্যে। তারপর সামলে উঠে বললেন, আমি আপনাদের দু পুরুষের হেকিম। খোদার কসম খেয়ে আমাকে সত্যি কথা বলতেই হবে। জ্যোতিষী রঘুনাথের কথায় ঘোরের মধ্যে ছিলেন শাহজাদা। তাগাদের সুবাস তার হাতের পাতায়। হিন্দুস্থান একদিন হেলবে ঝুঁকবে তারই হাতের ইশারায়। এ কি কম ঘোর? রঙিন স্বপ্ন থেকে এক ছাকুনিতে কঠিন দুনিয়ায় ফিরে আসতে আসতে শাহজাদা বললেন, কেন, কি হয়েছে, কি দেখলেন? আপনার এখন রঙিন উমার, সিনা ভরে তাজা হাওয়া নেবেন আরও অনেক দিন। আমাদের তো সময় হয়ে এলো। শাহজাদা খুররাম মনে মনে বললেন, সময় অনেক দিন পার হয়ে এসেছেন আপনি। মুখে বললেন, ভয়ের কিছু দেখলেন? না, তেমন কিছু নয়, তবে এই সময়টায় মন খুশি থাকাই ভালো। আগ্রার বাইরে খুলি হাওয়ায় রোদ থাকতে থাকতে তো ঘুরে আসতে পারেন দুজনে। স্বস্তির হাঁপ ছাড়লেন শাহজাদা। ঠিক তখনই আব্দুল হাজি সিরাজি বললেন, বেগম সাহেবের আর মা হওয়া কি ঠিক? কেন, এ কথা বলছেন কেন? তার ভালোর জন্যেই বলছি শাহজাদা। 7 নম্বর অধ্যায়ের আজ এখানেই সমাপ্তি। ফিরে আসছি 8 নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।